আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ঢাকা মহানগরের উদ্যোগে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মাটিতে এখনও মিছিল করার সাহস পায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ 201 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার 14 অভিনয় শিল্পী হলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও অভিনেতা জায়েদ খান। আসামির মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নি সাহা সহ 15 জন সাংবাদিকের নাম রয়েছে। শিক্ষকদের মধ্যে জাফর ইকবাল, জবের সাবেক ভিসি মিজানুর রহমান, মুনতাসির মামুন সহ 13 জনের নাম রয়েছে। এছাড়া গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার ও লাকি আক্তারকে এ মামলায় আসামি করা হয়েছে। ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চলে টানা 4 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী শনি, রবি ও সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসছে সপ্তাহেই দেশে ফিরছেন। আর ঠিক কবে ফিরবেন তা আজ জানা যেতে পারে বলে জানিয়েছেন চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে শ্রমিক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মুনাজাত শেষে কথা বলেন তিনি। আজই বেগম জিয়ার দেশে ফেরার সময়সূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। বলেন, সব রাজনৈতিক দলের নেপথ্যে শক্তি শ্রমিকরা। ভবিষ্যতেও যে কোনো আন্দোলন ও দাবি আদায়ে অগ্রভাগে থাকবেন তারাই। নতুন বাংলাদেশের প্রধান কারিগর হিসেবে শ্রমিকদের মর্যাদা দিয়ে দেশকে আরও সামনে এগিয়ে নেওয়া হবে বলেও জানান শিমুল বিশ্বাস। আজকে শিডিউল পেয়ে যাবে, আসার কথা শিডিউলে উল্লেখ থাকবে। আশা করি আপনারা ম্যাডামকে বরণ করবেন, আমরা সবাই থাকব। আপনাদের আমাদের সবারই কাঙ্ক্ষিত বাংলাদেশের নেত্রী এখন, যাকে কেন্দ্র করে সবাই আস্থা পোষণ করছে। বিরোধী দল বলেন, আন্দোলনকারী সকল দল বলেন, এমনকি বাংলাদেশের সকল মানুষ ন্যায় এবং নিরাপত্তার প্রতীক মনে করছে বেগম খালেদা জিয়াকে। প্রতিষ্ঠার 5ম বছর উদযাপন করছে এবি পার্টি। এ উপলক্ষে সকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে কেক কাটেন দলটির নেতারা। কিছুক্ষণের মধ্যেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে দেশে পরিচালনার দায়িত্ব দিতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বেও বলে আশঙ্কা তাদের। স্বৈরাচার শেখ হাসিনার পতনে এবি পার্টির নেতাদের আন্দোলন সংগ্রামের ভূমিকার কথা উল্লেখ করে মানুষের আস্থা অর্জনে কাজ করার ঘোষণা দেন দলটির নেতারা। জনবল সংকটে ধুকে ধুকে চলছে 1.5 লাখ মানুষের ভরসাস্থল মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 14 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 3 জন। নেই কোনো নারী চিকিৎসকও। ফলে সমস্যায় পড়েছেন নারী রোগীরা।
বিদ্যুৎ সংকটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা সম্ভবও হয় না। ভোলা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। 50 শয্যার এই হাসপাতালে রোগীদের ভিড় লেগেই থাকে, কিন্তু এইসব রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই হাসপাতালটিতে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে 14 জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র 3 জন। নেই বিশেষায়িত চিকিৎসক। নারী চিকিৎসক না থাকায় নার্সের দ্বারস্থ হচ্ছেন রোগীরা। ফলে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন দ্বীপ উপজেলার বাসিন্দারা। এখানে গাইনি ডাক্তার নাই, তার জন্য বাধ্য হয়ে আমাদের বিকল্প পদ্ধতি বেছে নিতে হয়। ওই বড় ট্রিটমেন্টগুলো এখন হইতেছে না, ওই কারণে আমার মন পুরোবাসী ভুগতেছে। এখান থেকে ওষুধপত্র দেয়, ইঞ্জেকশন দেয়, খাওয়ার ওষুধ দেয়, ওগুলো পাইতেছি। শুধু তাই নয়, চিকিৎসকের পাশাপাশি হাসপাতালটিতে সংকট রয়েছে নার্সের। 25 জন নার্সের স্থানে আছেন মাত্র 4 জন, যার মধ্যে 3 জনই রয়েছেন 6 মাসের মাতৃত্বকালীন ছুটিতে। হাসপাতালে নেই বিদ্যুৎও, ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাও সম্ভব হচ্ছে না। এই দ্বীপে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যাদের লবণ কমে যায় শরীরে, তো এই লবণ মাপার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটা আমরা করতে পারি না। তবে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। রোগীর টেস্ট করতে তো আর ভোলায় কিংবা বরিশালে যাওয়া সম্ভব না, মনপুরাতেই নিশ্চিত করতে হবে। আমরা চেষ্টা করে দেখব যে কিভাবে এটা চালু রাখা যায়। আর ডাক্তারের সংকট শুধু মনপুরায় নয়, সবগুলো উপজেলাতেই দেখলাম রয়েছে। আমরা এর মধ্যে কিছু চিকিৎসককে পদায়ন করেছি, আশা করি তারা এক সপ্তাহের মধ্যে যোগদান করবেন। এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আর ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে আর নির্বাচিত সরকার বিচার করবে স্বৈরাচারের। তিনি বলেন, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে তা গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলবে, তাই দরকার ঐক্য। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার বাংলাদেশ পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে দলটির এই আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। মানবিক করিডোরের সিদ্ধান্ত সংসদ থেকে আসতে হবে উল্লেখ করে তারেক রহমান নির্বাচনী রোডম্যাপ স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার কোনো কারণ নেই, তবে ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় সবার ঐক্য জরুরি। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। মৌলিক সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন, সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট করে কথা বলবেন। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এসব বিষয়ে কোনো অনৈক্য হলে সুবিধা নেবে অন্য পক্ষ, এমন মত বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বড় মৌসুমের চাল বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম।
সপ্তাহের ব্যবধানে প্রায় 12 টাকা কমে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়, আর 5 টাকা কমে BR28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তবে হঠাৎ চড়া মুরগির দাম, 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়, 30 টাকা বেড়ে সোনালিকা মুরগি 300, আর 100 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। বাজারে 50 টাকার নিচে মিলছে না সবজি। সেলিম মালিকের রিপোর্ট। যখন প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমেছিল সহনীয় মাত্রায়, তখন ইতিহাসের সর্বোচ্চ দাম ওঠে চালের। তবে বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় রাজধানীর টাউন হল বাজারে বেশ খানিকটা কমেছে মিনিকেট ও BR28 চালের দাম। মিনিকেট তো পুরান ছিল আপনার 85 টাকা কেজি, এখন তো মনে করেন নতুন আছে, এখন 78 থেকে 80 টাকা কিংবা 76 টাকাও দাম আছে। আর 2800 মনে করেন আপনার যে আগে ছিল 60-62, এখন ওই 28 চলে আসছে আপনার 58 থেকে 60-এর মধ্যে আছে। বেশ উত্তপ্ত মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিতে কেজিতে বেড়েছে 20 টাকা, সোনালিকায় 30, আর দেশি মুরগির দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। সোনালির মুরগি 270 টাকা ছিল, এখন বর্তমানে বাজারে 300 টাকা। ব্রয়লার মুরগি কালকে বেচা কিনা করছে 170 টাকা, এখন বর্তমানে হলো 190 টাকা। আর দেশি মুরগি হয়েছে 700 টাকা কেজি, কালকে ছিল 20 টাকা, 620 টাকা। প্রকৃতিতে গ্রীষ্মের গরম হাওয়া বইলেও বাজারে সরবরাহ বাড়েনি গরমের সবজির, তাই তো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। প্রতি সবজিতে 10 টাকা 15 টাকা করে কেজি প্রতি বেশি আসতেছে। জালি 50 টাকা 60 টাকা পিস, লাউ 70-80, পটল 80 টাকা কেজি, তারপরে পেঁপে 70 টাকা 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, ঝিঙা 80 টাকা, এরকম প্রত্যেকটা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তবে আলু ও পেঁয়াজের দর কমেছে কেজিতে 5 টাকা। দেশি পেঁয়াজ ছিল আগে 60 টাকা, এখন 55 টাকা, 5 টাকা কেজি কমছে। আলু ছিল 25, আলু এখন 20, আর ইন্ডিয়ান পেঁয়াজ ছিল 70, এখন এটা 60। দাম বাড়তির দিকে দেশি মাছের। পদ্মার ইলিশের দাম উঠেছে 3000 টাকা পর্যন্ত। মাছের বাজার অনেক দাম, মাছের দাম বেশি, কেজিতে 100-150 টাকা বাড়তি। ইলিশ মাছের এখন আমদানি কম, বুঝছেন, যেহেতু এটি কোলেস্টারের মাছ, এটা কাঁচা ইলিশ হলো বহুত দাম। যেটা একবার কাঁচা ইলিশ নেয় ওটা 250-3000 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। এই বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে গ্রামবাসী। অন্যদিকে ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি কৃষক। বিজিবি ও এলাকাবাসী জানান, দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তবর্তী এলাকায় ধান কাটার সময় 2 বাংলাদেশি কৃষক এনামুল হক এবং মাসুদ রানাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী ভারতের অন্তপুর গ্রামের বাসিন্দা থিলিপ সরেন এবং অবিনাশ টুডু বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে আটক করে। এ ব্যাপারে 2 সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো এবং 2 বাংলাদেশকে দেশে ফেরত আনতে বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে গত রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাঠে অবস্থানকালে বিএসএফের গুলিতে আহত হন রিয়াজ নামে এক কৃষক। স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএসএফ আসে ভারত থেকে, বিএসএফ আসার পরে আমাদের লোকজনকে ঘেরাও করে 2 জন বাঙালি কৃষককে ধরে নিয়ে যায়। আমাদের গ্রামের লোক 2 জন বাঙালিকে ধরে নিয়ে আসছে, তারা এখন এদিকে আছে। পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের এখানে হুট করে বিএসএফ ঢুকে যায় আমাদের গ্রামে, প্রায় আমার আবাদ করতে যায়, ক্ষেতের মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যারা সংস্কারের কথা বলে, রাজনীতি করে, তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিএনপি নেতা কর্মীদের স্বেচ্ছাশ্রম এবং নিজস্ব অর্থায়নে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল আলম বক্তব্য রাখেন। নগরীর উত্তর কাট্টলির নাজির খাল এবং কালিছড়া খাল দুটি প্রায় 1 কোটি টাকা ব্যয় খনন করা হবে। 700 জন ওয়ার্ড বিএনপি নেতাকর্মী 1 মাসের মধ্যে খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে।
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে এবং বিশ্ব দরবারে সত্য তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম মজুমদার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রেস সচিব বলেন, এখনকার মতো বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি। অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যম সহ মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। সম্প্রতি 3টি গণমাধ্যমের 3 জন সংবাদকর্মীকে চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের চাকরিচ্যুতি নিজ নিজ অফিসের সিদ্ধান্ত, এখানে সরকারের ন্যূনতম ভূমিকাও ছিল না। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা তিনটা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত 15 বছর এই হয়েছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। ভাঙা কুয়াকাটা মহাসড়কে 6 লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তায় মহাসড়কের পাশেই কর্মসূচিটি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন এবং বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সংকীর্ণ ভাঙা কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাঙা কুয়াকাটা 6 লেন মহাসড়ক বাস্তবায়ন দরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণে ইউরিয়া সার সহ 10 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। ভোরে কোস্টগার্ডের সদস্যরা সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ উপকূল এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করে। বঙ্গোপসাগরে 58 দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় বোট থাকা বেআইনি। আটককৃত বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে 600 বস্তা ইউরিয়া সার সহ 10 জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে এবং আটককৃত পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নাটোরের লালপুরে পদ্মা নদীতে বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় 3টি ড্রেজার মেশিন, 2টি বালু ভর্তি ট্রলার জব্দ করা হয়। নাটোর সেনা ক্যাম্প সূত্র জানায়, লালপুরে পদ্মা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। নাটোর সেনা ক্যাম্পের সদস্যরা তাদের ধরতে একাধিকবার অভিযান চালালে অপরাধীরা আগেই খবর পেয়ে পালিয়ে যায়। আজ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা সকাল থেকে লালপুর উপজেলায় পদ্মা নদীর চর জাজিরা পয়েন্টে অভিযান চালায়। জব্দকৃত মালামাল এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জ্বলন্ত উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সোপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বাঘরা জিউ বাসুদেব মন্দিরে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব এক নাম কীর্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি নির্যাতনের শিকার হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। উন্নত চিকিৎসার শেষে 4 মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে থাকবেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার স্থানীয় সময় বিকেল 4টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম।
আর সোমবার সকাল 11টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বেগম জিয়াকে বহনকারী বিমানটি। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বেগম জিয়া। আর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার বিচার করতে ব্যর্থ হলে গণ আদালতে আওয়ামী লীগের বিচার করা হবে। নূর হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। ঢাকার বিভিন্ন জোন ও আশপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যরাও এতে অংশ নেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে। যারা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রতীক নৌকা মার্কাকে নির্বাচনের আগেই নিশ্চিহ্ন করা হবে। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান দলের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগস্টে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ স্থগিত করতে চায় ভারত। এক বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে এমন প্রতিবেদন করেছে ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া। আগামী আগস্টে সাদা বলে ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। 3 ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজটির সময়সূচিও ঘোষণা করে বিসিবি। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমটি। আসন্ন এশিয়া কাপ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কাশ্মীরে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ ভারত সম্পর্কটাও রয়েছে শীতলতার মধ্যে। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।